নমস্কার, আমি প্রশান্ত মাদক। আজকে কস্টিং এন্ড ট্যাক্সেশন যে তোমাদের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। তবে সবার আগে, যেহেতু 2026 সাল সবে শুরু হলো, তোমাদের প্রত্যেককে উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম ইন মাই ক্লাস। জাস্ট এবার আমরা শুরু করছি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যে সাবজেক্টটা রয়েছে, তার মধ্যে আজকে প্রধানত আলোচনা হবে ট্যাক্সেশন পোর্শনটা নিয়ে। তোমরা দেখছো কস্টিং এন্ড ট্যাক্সেশন, এটা 4th সেমিস্টার, তোমাদের খুব সামনেই 4th সেমিস্টার এক্সাম, অর্থাৎ ফাইনাল এক্সাম। সেমিস্টার 3 অলরেডি তোমরা দিয়ে এসছো। এই যে সেমিস্টার 4 এ কস্টিং এন্ড ট্যাক্সেশন যে সাবজেক্ট, তার ফুল মার্কস তোমরা জানো, এটা 40 মার্কস, যেহেতু নন ল্যাব সাবজেক্ট। প্রথমেই আমরা, যেহেতু কস্টিং এন্ড ট্যাক্সেশনটা সাবজেক্টটা আগে আলোচনা করা হয়নি, এটাই হয়তো প্রথম ক্লাস, তাই প্রথমেই আমি কস্টিং এন্ড ট্যাক্সেশনের মধ্যে কি কি ইউনিট রয়েছে, কোন কোন টপিকস রয়েছে, কত নাম্বার রয়েছে, এই সম্পর্কে তোমাদেরকে একটা আলোচনা আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা দেখতেই পাচ্ছ কস্টিং এন্ড ট্যাক্সেশনে আমাদের কটা ইউনিট রয়েছে? 4টে ইউনিট। এই 4টে ইউনিটের মধ্যে 1 আর 2 হচ্ছে কস্টিং, 3 এবং 4 হচ্ছে ট্যাক্সেশন। কারণ যেহেতু সাবজেক্টটা কস্টিং এন্ড ট্যাক্সেশন, হয়তো আমরা ভাবছি একটা সাবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে দুটো ভাগ রয়েছে, কস্টিং এন্ড ট্যাক্সেশন। কস্টিং 20 মার্কস, ট্যাক্সেশন পোর্শনে 20 মার্কস। তাহলে ইউনিট 1, যেটা আমরা বলছি মেথড অফ রেমুনারেশন, এটা হচ্ছে ইউনিট 1। এর আগের পার্ট তোমরা সেমিস্টার 3 তে করে এসছো। এখন মেথড অফ রেমুনারেশন আছে কত মার্কস? 10 মার্কস। ইউনিট 2, যেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, অর্থাৎ উপরিব্যয়। এটা আমরা যখন কস্টিং নিয়ে আলোচনা করব অন্য কোনো ক্লাসে, তখন নিশ্চয়ই এটা আমরা আলোচনা করব। এখানে কত মার্কস রয়েছে? 10 মার্কস। নেক্সট যে পার্টটা নিয়ে আজকে আমাদের মেইনলি আলোচনা হবে, সেটা হচ্ছে ট্যাক্সেশন পোর্শনের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ ইউনিট নাম্বার 3। এইটা ট্যাক্সেশনের পোর্শনে যে 20 মার্কস রয়েছে, সেই 20 মার্কসের মধ্যে সবথেকে ভাইটাল, এবং দেখতেই পাচ্ছ এখানে নাম্বার বা মার্কস অ্যালোট সব থেকে বেশি, সেটা হচ্ছে 15 মার্কস। আর লাস্ট নাম্বার ইউনিট 4, যেখানে রয়েছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, দ্যাট ইজ জিএসটি। তুমি সকলেই জানো যে এখন আমাদের সমস্ত জায়গাতে জিএসটি দিয়ে সবকিছু করতে হয়। কোনো পণ্য কিনতে গেলে, অর্থাৎ কোনো কিছু পারচেস করতে গেলে, বা আমরা কোনো কিছু সার্ভিস নিতে গেলে আমাদের যে ট্যাক্সটা পে করতে হয়, সেটাই হচ্ছে জিএসটি, অর্থাৎ গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, যার মধ্যে মার্কস রয়েছে অনলি 5 মার্কস। এই যে টোটাল আমাদের হচ্ছে 40 মার্কস। এটা নিয়ে আমাদের সেমিস্টার 4, অর্থাৎ ক্লাস 12 এর যে সেমিস্টার 4 এ আমরা যে কস্টিং এন্ড ট্যাক্সেশন সাবজেক্টের পরীক্ষা দিতে যাব, সেখানে আমাদের 40 মার্কসের মধ্যে নাম্বার ডিস্ট্রিবিউশন ইউনিট ওয়াইজ এইভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ধরনের কোশ্চেন আসবে, কোশ্চেনের মার্কস কত হবে। এইটা আমাদের কোনো কিছু আলোচনা করার আগে, জেনে নেওয়ার আগে, আমাদের এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য এবার আমরা জানবো, যেহেতু সেমিস্টার 4 টোটালটাই আমাদের রিটেন, অর্থাৎ আমাদের লিখতে হবে। কারণ তোমরা জানো সেমিস্টার 3 ছিল এমসিকিউ, সেখানে আমাদের অপশন ছিল, সেখান থেকে আমরা জাস্ট কোনো একটা অ্যান্সারকে আমরা চয়েস করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু কোনো চয়েস করার জায়গা নেই, আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে কোশ্চেন পেপার। সেখান থেকে আমাদের কি করতে হবে? অ্যান্সারগুলো লিখতে হবে। তাহলে সেই অ্যান্সার লেখার আগে আমাকে জেনে নিতে হবে যে কোন ইউনিটে কত নাম্বারের মার্কস, তার কি ধরনের কোশ্চেন আসবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি আগেই তোমাদের বলে নিচ্ছি, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে 2 ধরনের, অর্থাৎ 2 মার্কস এবং 3 মার্কস। আরেকটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, যেখানে থাকছে 5 মার্কস। এখন
এই যে কস্টিং পার্টটা রয়েছে, যেহেতু মেথড অফ রেমুনারেশন এটা কস্টিং এর পার্ট এবং বেসিক কনসেপ্ট অফ ওভারহেড এটাও কস্টিং এর পার্ট। এখন এখান থেকে ফার্স্টে মেথড রেমুনারেশন, এখানে আমাদের 2 মার্কসের কোশ্চেন আসবে একটা, এত অ্যান্সার করতে হবে একটা, কিন্তু অপশন থাকছে কটা? দুটো। সেই জন্য লেখা আছে 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেনের মধ্যে আমাকে একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। মার্কস কত? 2। সেম মেথড অফ রেমুনারেশনের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হলেও সেখানে মার্কসটা দেখো বদলে যাচ্ছে, কত হচ্ছে? 2 থেকে 3। সেই জন্য দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমাদের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেন আমার কাছে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা কোশ্চেন আমাকে কিন্তু অ্যাটেন্ড করে অ্যান্সার লিখতে হবে, যার মার্কস হচ্ছে 3। আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের দুটো কোশ্চেনের মধ্যে এখানেও কিন্তু একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, যার মার্কস হচ্ছে 5। এইটা কিন্তু আমাদের বেশ ডেসক্রিপটিভ আকারেই লিখতে হবে, হয়তো সেটা ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে, অথবা কোনো ডেসক্রিপটিভ কোনো ব্যাখ্যামূলক যাকে আমরা বলছি সেই ধরনের কোনো উত্তর লিখতে হতে পারে। তাহলে আমাদের মেথড অফ রেমুনারেশন, এই মেথড রেমুনারেশন যে কস্টিং পার্টটা রয়েছে এখানে, তাহলে আমাদের টোটাল মার্কস হচ্ছে 10, যার মধ্যে আমাদের 2 মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করব, 3 মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করব, 5 মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করব। নেক্সট কস্টিং এর যে আরেকটা ইউনিট রয়েছে যেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, এখানেও ঠিক একই রকম ভাবে 2 মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করব, কিন্তু থাকবে কটা কোশ্চেন? দুটো কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেনের মধ্যে আমাকে যে কোনো একটা অ্যাটেম্প করে অ্যান্সারটা লিখতে হবে, যার মার্কস কত? না 2। যদিও এটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, নেক্সট যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হলেও মার্কসটা দেখো আবার বদলে যাচ্ছে, সেটা হচ্ছে 3। এখানেও কিন্তু আমাদের দুটো কোশ্চেন থাকবে, তার মধ্যে আমাদের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। নেক্সট আমাদের যে ডেসক্রিপটিভ পোরশন, সেই ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে দুটো, এখানেও কিন্তু আমাদের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, মার্কস হচ্ছে 5। তাহলে টোটাল কত হলো? 10 মার্কস। অর্থাৎ আমাদের মেথড অফ রেমুনারেশন এবং বেসিক কনসেপ্ট অফ ওভারহেড দুটোতেই আমাদের 10 করে টোটাল 20 মার্কসের কস্টিং পার্ট। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সের পার্ট, অর্থাৎ ট্যাক্সেশনটা। এখানে কি রয়েছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তোমাদের আগেই আমি বলেছি যে ট্যাক্সের পোর্শনে এই চ্যাপ্টারটা সবথেকে ভাইটাল, কারণ এর মার্কস যে অ্যালট করা হয়েছে সেটা সবথেকে বেশি। তোমরা দেখতেই পাচ্ছ 15 মার্কস। এবার আমরা দেখছি ইনকাম ফ্রম যে হাউস প্রপার্টি, সে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতেও কিন্তু দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানে মার্কস থাকছে 2। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মার্কস হচ্ছে কত? 3। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন যেখানে আমাদের মার্কস থাকছে 5, তার দুটো অ্যান্সার করতে হবে, সেই জন্য হচ্ছে 10। তাহলে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেখানে আমাদের 2 মার্কস রয়েছে, সেখানেও কিন্তু আমাদের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা কোশ্চেনকে আমাদের অ্যাটেন্ড করে অ্যান্সার লিখতে হবে। সেম আমরা যখন 3 মার্কসে আসছি তখনই কিন্তু আমাদের কাছে অপশন থাকছে কটা? দুটো, তার মধ্যে তোমাদের লিখতে হচ্ছে কটা? একটা, যার মার্কস হচ্ছে 3। কিন্তু যখন ডেসক্রিপটিভ, যেহেতু বুঝতেই পারছো মার্কসটা এখানে বেড়ে গেল, স্বাভাবিক ইম্পর্টেন্সটাও বেড়ে গেল, এখানে কিন্তু তোমাদের 4টে অপশন থাকবে। 4টে অপশনের মধ্যে তোমাদের কটা করতে হবে? দুটো করতে হবে। তাহলে টোটাল হচ্ছে 10 মার্কস। তাহলে 10 প্লাস 3 প্লাস 2, তাহলে টোটাল কত মার্কস হলো? 15 মার্কস। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা পরে এই নিয়ে আলোচনা করছি। আরেকটু আমি বলে দিই, যেহেতু ইউনিট 4টাও ট্যাক্সেরই পার্ট, এই ট্যাক্সের যে 4th ইউনিট, যেটা আমাদের বললাম জিএসটি, যেটা আমাদের প্রতিনিয়ত এই মুহূর্তে আমাদের সঙ্গী, সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখানেও কিন্তু
তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে দু ধরনের মার্কসের, 2 মার্কসের এবং 3 মার্কসের। একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমাদের 5 মার্কসের কোনো কোশ্চেন বা অ্যান্সার করতে হবে না। তাহলে এখান থেকে 2 মার্কসের যখন আমি কোশ্চেন অ্যাটেন্ড করতে যাব, সেখানেও দেখো লেখা আছে 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ আমাদের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে আমাদের একটা কোশ্চেন অ্যাটেন্ড করে লিখতে হবে। নেক্সট শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অথচ দেখো মার্কসটা আবার বদলে গেল, 2 থেকে হয়ে গেল 3। তাহলে বুঝতেই পারছো মার্কসটা যখন বেড়ে যাচ্ছে, তাহলে লেখাটাও আমাদের একটু পরিবর্তন করতেই হবে। এক্ষেত্রেও কিন্তু আমাদের দুটো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে আমাদের একটা কোশ্চেনই অ্যান্সার করব। তাহলে 2 মার্কসের একটা কোশ্চেন, 3 মার্কসের একটা কোশ্চেন, তাহলে টোটাল কত হলো? 5 মার্কস। এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন, বা আমাদের ইউনিট ওয়াইজ কত নাম্বার অ্যালট করা আছে, কি ধরনের কোশ্চেন আমাকে অ্যাটেন্ড করতে হবে, সবটাই কিন্তু বলা হলো। এরপরে আমরা পরবর্তীকালে যখন কস্টিং পার্ট পড়াবো, তখন কস্টিং নিয়ে আমাদের আলোচনা হবে। আজকে যেহেতু মূল আলোচ্য বিষয় ট্যাক্সেশনের পার্টের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তোমরা নিশ্চয়ই দেখছো যে মার্কসটা এখানে রয়েছে 15 মার্কস। ফলে তোমাদের খুব কেয়ারফুলি করতে হবে এবং খুব মাইনরলি কিন্তু তোমাদের এখানে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পুরো ব্যাপারটা কিন্তু তোমরা করবে, যাতে তোমাদের এখান থেকে 15 মার্কস খুব সুন্দরভাবে তোমরা তুলে নিতে পারো। এখন প্রথম কথা হচ্ছে, এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বাংলায় কি হচ্ছে? গৃহ সম্পত্তি থেকে আয়। এখন গৃহ সম্পত্তি থেকে আয়, এই যে বারবার আমি বলছি ট্যাক্সেশন, এর তো নিশ্চয়ই কোনো একটা আইন রয়েছে। এইটা হচ্ছে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, অর্থাৎ 1961 সালে যখন ভারতীয় আয়কর আইন চালু হয়, সে আয়কর আইনে তোমরা জানো টোটাল কটা হেড বলা ছিল? 5টা হেড, অর্থাৎ 5টা হেডের আমাদের ইনকাম বলা হতো। সেই 5টা হেড কি কি তোমরা অলরেডি সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 তে পড়ে এসছো। দেখেছো সেখানে যে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, ক্যাপিটাল গেইনস, এন্ড দ্য লাস্ট ওয়ান ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে এই যে 5টা হেড, সেটা আমাদের ইনকাম ট্যাক্স 1961 এ বলে দেওয়া আছে। সেই 5টা হেডের মধ্যে সেমিস্টার 4 এ তোমাদের সূচি হচ্ছে কোনটা? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ যেখানে আমরা শুধুমাত্র গৃহ সম্পত্তি থেকে আয়টা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, তার সেকশন 22 থেকে 27, এই যে সেকশন গুলো রয়েছে, এই সেকশনে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নিয়ে তোমাদের আলোচনা করা আছে। তাহলে তোমাদের খুব ভালো করে সেকশন 22 থেকে 27 বুঝে নিতে হবে, যাতে তোমাদের হাউস প্রপার্টি নিয়ে কোনো রকম মাথার কোনো প্রবলেম বলো, কোনো কনফিউশন বলো না থাকে। তাহলে এবার আমরা আসছি অ্যাকচুয়ালি সেকশন 22 তে বলা আছে। সেকশন 22 তে বলছে যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ গৃহ সম্পত্তি। তাহলে গৃহ সম্পত্তি থেকে আয় কোনটা? অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে আয় আমরা বলছি প্রধানত ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, অর্থাৎ আমরা যখন বাড়ি বলছি, সেই বাড়িকে আমরা দুভাবে ব্যবহার করছি। একটা হচ্ছে নিজের ব্যবহারের জন্য, অর্থাৎ ফর রেসিডেন্সিয়াল পারসন, রেসিডেন্সিয়াল পারপাস কার? নিজে, অর্থাৎ ওন রেসিডেন্স, সেলফ অকুপাইড। আর একটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা ভাড়া দিচ্ছি, অর্থাৎ লেট আউট। তাহলে ইনকামটা মেইনলি কোথা থেকে হয়? আমরা যখন ভাড়া দিই, তোমরা জানো যখন আমরা বাড়িটা ভাড়া দিচ্ছি তখন আমরা কি পাই? রেন্ট বা ভাড়া পাই। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মূল বিষয় হচ্ছে কিন্তু ইনকাম ফ্রম লেট আউট হাউস, অর্থাৎ বাড়ি ভাড়া থেকে আমাদের অ্যাকচুয়ালি কত ইনকাম হলো।
তাহলে ওন রেসিডেন্সিয়াল অর্থাৎ সেলফ অকুপাইড সেটাও কিন্তু আমাদের এখানে ধরবো, কিন্তু যেহেতু সেখান থেকে তো সেরকম কোনো ইনকাম হয় না, কারণ যেহেতু আমরা নিজেরাই খাচ্ছি সেখানে আবার ইনকাম কি। কিন্তু যখন টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলছি তখন কিন্তু আমরা ইনকাম ফ্রম লেট আউট এবং ইনকাম ফ্রম সেলফ অকুপাইড দুটোকে টোটাল করে আমরা বলছি কি টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখন এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ বাড়ি ঘর, আমরা হাউসের কথা বলছি, কখন আমরা সেইটাকে হাউস প্রপার্টি হিসেবে ভাব, সেই জন্য দেখো এসেনশিয়াল কন্ডিশন ফর কনসিডারেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ কোন কোন এসেনশিয়াল পয়েন্টস বা ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাকে আমরা বলবো হাউস প্রপার্টি, সেটা একটু জেনে নেওয়া দরকার। এখানে 3 ধরনের ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু জানতে হবে, অর্থাৎ যেগুলো ফুলফিল করলে তবে আমি সেটাকে বলতে পারবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কি? ফার্স্টে দেখো বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাকর্ডিং দেয়ারটো, অর্থাৎ বিল্ডিং অট্টালিকা, অট্টালিকা বা বাড়ি বলতে আমরা কি বুঝি? সাধারণত ছাদযুক্ত কোনো দালান বাড়ি। তবে ভারতীয় যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেখানে কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং বলতে এইরকম কিছু নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে ছাদই থাকতে হবে, মাথার উপর ছাদ নেই মানে সেটা বাড়ি নয়, সেটা কিন্তু নয়। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা যে ছাদ হলেই সেটা বাড়ি, একদমই নয়। তাহলে ছাদ না হলেও কিন্তু বাড়ি হতে পারে। এই ব্যাপারে 1998 একটা সুপ্রিম কোর্টের একটা কেসের ভার্ডিক্ট বা বলতে পারো রায় দিয়েছিল, যেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে বাড়ি মানে বা অট্টালিকা মানে ছাদ না হলেও চলবে। তাহলে এছাড়া কি হতে পারে? ধরো কোনো গোদাম ঘর, সেটা উপরে ছাদ নাও থাকতে পারে, হয়তো আমরা সাময়িকভাবে একটা ছাউনি দিয়েছি, হতে পারে। কিন্তু এখানে আমাদের মনের মধ্যে একটা কিন্তু কনফিউশন আসতে পারে। সেই কনফিউশনটা কি? তাহলে কি অস্থায়ী কোনো ধরো মেলাতে আমি স্টল দিয়েছি, সেটা কি তাহলে হাউস প্রপার্টি হবে? একদমই না। মনে রাখবে স্থায়ী হতে হবে, অর্থাৎ আমরা টেম্পোরারি কোনো মেলাতে স্টল দিলাম, সেখান থেকে ইনকাম হলো, আর আমি বলে দিলাম সেটা কোথায় পড়বে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। একদমই নয়। এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে সেটা যেন স্থায়ী হয়। তাহলে এই যে বিল্ডিং বা অট্টালিকা মানে পরিষ্কার হয়ে গেল যে স্থায়ী, কিন্তু ছাদ না হলেও আমাদের হবে। সেখান থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে অবশ্যই সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এলেই পড়বে। অ্যান্ড কি বলা আছে? ল্যান্ড অ্যাকর্ডিং দেয়ারটো, অর্থাৎ যে অট্টালিকা তৎসংলগ্ন জমি, অর্থাৎ যে বাড়িটা রয়েছে সেই বাড়ির আশেপাশের যে জমি, সেটা থেকেও যদি ইনকাম হয় সেটাও কিন্তু হাউস প্রপার্টির মধ্যেই ধরবো। কিরকম? ধরো আমাদের বাড়ি রয়েছে, আমি বাড়িতে আসা যাওয়া করতে গেলে তার তো একটা উঠোন থাকে, অনেক বাড়িতেই রয়েছে। অথবা ধরো আসা যাওয়ার সময় যে রাস্তাটা আমরা ব্যবহার করছি, সেটাও তো বাড়ির যে সংলগ্ন জমি রয়েছে নিশ্চয়ই তারই অংশ বিশেষ। তাহলে সেখানটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাড়ির মধ্যেই ধরছি। সেই জন্য বলা আছে বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাকর্ডিং দেয়ারটো, অর্থাৎ অট্টালিকা এবং তৎসংলগ্ন জমি, মানে বাড়িটার আশেপাশে যে জায়গাটুকু আমার ব্যবহারের জন্য অর্থাৎ আমার প্রতিদিনের কাজের জন্য প্রয়োজন, সেইটাকে আমরা কিন্তু অবশ্যই জমির তৎসংলগ্ন অর্থাৎ বাড়ির তৎসংলগ্ন জমি হিসাবে আমরা ট্রিট করব। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ওনারশিপ, অর্থাৎ মালিকানা। মালিকানা কি? অর্থাৎ যে অ্যাসেসি মানে নির্ধারণ, অর্থাৎ যে ট্যাক্সটা দেয়। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এখানে যে ট্যাক্সটা দেয় তাকে আমরা কি বলছি? নির্ধারী বা অ্যাসেসি। তাহলে বাড়ির মালিক যে কর প্রদান করছে অর্থাৎ ট্যাক্স দিচ্ছে, সেই অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কিন্তু এখানে অ্যাসেসি। তাহলে ওনারশিপ অর্থাৎ মালিকানা, এই মালিকানার বিষয়বস্তুটা আমাদের যখন বুঝতে হবে তখন এই ওনারশিপ অর্থাৎ মালিক কে, এটা কিন্তু খুব ভালো করে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এখানে বলি এই যে ওনারশিপ বা মালিকানা রয়েছে, এই মালিকানাতে প্রথম কথা হচ্ছে কে ট্যাক্স দেয়। যদি মালিক ট্যাক্স দেয়
তাহলে সেই হচ্ছে বাড়ির মালিক। অর্থাৎ আমরা কিন্তু ভাড়াটাও দিতে পারি। মিউনিসিপাল ট্যাক্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছুটা মালিক দিয়েছে, কিছুটা ভাড়াটা দিয়েছে, সেটা কিন্তু আমি বলছি না। এখানে যেটা আমি বলছি যে মালিক যে ট্যাক্সটা দিচ্ছে তার মানে ওই সম্পত্তিটা সে হচ্ছে অ্যাকচুয়াল মালিক, মানে ওনার। আর কি হতে পারে, ধরো সে বাড়িটা কারোর কাছ থেকে নিয়েছে, অর্থাৎ জমিটা নিয়েছে, সে জমির ওপরে সে ধরো বাড়ি বানিয়েছে। জমিটার মালিক হয়তো অন্যজন, কিন্তু বাড়িটা সে নিজে করেছে। তাহলে কি হবে, জমিটা মালিক অন্য হলো, যেহেতু বাড়িটা তার, সেই জন্য এক্ষেত্রেও কিন্তু ওই বাড়ির মালিক হচ্ছে সেই ওনার, অর্থাৎ তিনি হচ্ছে বাড়ির মালিক। এমন হতে পারে, ধরো আমরা কাউকে লিজ দিয়েছি, লিজ জানো ইজারা করা, অর্থাৎ আমরা কিছুদিনের জন্য তাকে ব্যবহার করতে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু বলা আছে যদি 12 বছরের কম হয় তাহলে যে ইজারা দিল সে হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ির মালিক। কিন্তু তাহলে আমি প্রশ্ন করতে পারি, তাহলে 12 বছরের যদি বেশি হয় তাহলে কি হবে? 12 বছরের বেশি হলে যে ইজারাটা নিল সেই হবে কিন্তু সেক্ষেত্রে মালিক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ওনারশিপ, মালিকানা নিয়ে কিন্তু বেশ কিছু জায়গা একটু কনফিউশন থাকছে। সেই জন্য আমি বারবার বলছি মালিকানা বা ওনারশিপ নিয়ে যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে, এই জায়গাটা খুব ভালো করে আমাদের কিন্তু যে পয়েন্টগুলো আমি বললাম তোমাদের ভালো করে জেনে নিতে হবে। না, 3 নম্বর যে পয়েন্ট আছে, প্রপার্টি মাস্ট নট বি ইউজড ফর ওন বিজনেস অর প্রফেশন। অর্থাৎ আমি বলেছি যে বাড়ি আমরা দুভাবে ব্যবহার করি, একটা হচ্ছে সেলফ অকুপাইড, অর্থাৎ নিজের ব্যবহারের জন্য, যেখানে আমরা বসবাস করছি। কিন্তু এমন হতে পারে নিজের বাড়ি, অথচ আমি সেখানে বসবাস করি না, সেটা আমি আমার ব্যবসার কাজে লাগাচ্ছি, অর্থাৎ ওন বিজনেস। তাহলে আমাদের তো একটা ভ্রান্ত ধারণা হতে পারে বাড়িটা তো আমার, সে আমি নিজের ব্যবসার জন্য করি কি ওন রেসিডেন্সিয়াল পারপাস করি, সেটা ফ্যাক্টর নয়, একদমই কিন্তু নয়। যদি রেসিডেন্সিয়াল পারপাস হয় অর্থাৎ বসবাসের জন্য করি, তাহলে সেটা হবে সেলফ অকুপাইড, অর্থাৎ হাউস প্রপার্টি হিসাবেই আমরা ট্রিট করছি। কিন্তু যদি আমরা সেটাকে ওন বিজনেস অর প্রফেশন, অর্থাৎ নিজের ব্যবসার জন্য, নিজের পেশা হিসাবে ব্যবহার করার জন্য সেই বাড়িটাকে আমরা ব্যবহার করি, তা সেখান থেকে যদি কিছু ইনকাম হয় তাহলে কখনোই কিন্তু আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে আনবো না। এটার জন্য আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে যে নিজের বাড়ি হলেও অনলি ফর রেসিডেন্সিয়াল পারপাস, দ্যাট ইজ কল্ড সেলফ অকুপাইড, সেটা আসবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে। কিন্তু যদি সেই বাড়িটাই আমরা নিজের ব্যবসার কাজে, নিজের পেশার জন্য ব্যবহার করি, তাহলে কিন্তু কখনোই সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে না। তাহলে মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে যে আমাদের নিজের ব্যবসার কাছে তো বাড়িটা ব্যবহার করলাম, তাহলে কি এইভাবে আমরা ইনকামটা ট্যাক্সে ফাঁকি দিতে পারি? একদমই না। এটাও অবশ্যই কোনো না কোনো হেডে আসবে। তোমাদের এর আগে বলেছি 5টা হেডের কথা, সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে সেই হেডটার নাম কি ছিল? প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, অর্থাৎ নিজের ব্যবসা, তাহলে সেই ইনকামটা কোথায় চলে যাচ্ছে? প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, এই হেডে সেই ইনকামটাকে আমাদের দেখাতে হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমাদের এই 3টে যে ক্রাইটেরিয়া বা কন্ডিশন, এটা হচ্ছে এসেনশিয়াল, অর্থাৎ এই 3টে কন্ডিশন যদি ফুলফিল করে তবে আমরা কিন্তু সেই বাড়িকে থেকে যদি কোনো ইনকাম হয় তবে সেটাকে আমরা ওর মধ্যে নিয়ে আসবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ক্লিয়ার? তবে এক্ষেত্রে একটু ধারণা আমাদের বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে ডিমড ওনার। ডিমড ওনার যার আন্ডার সেকশন 27 অর্থাৎ 27 এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনে ডিমড ওনার অর্থাৎ বিবেচিত মালিক। অনেক সময় এমন হতে পারে যে সরাসরি আমরা হয়তো মালিক নয়, কিন্তু তাকে মালিক হিসেবে ভাবছি। একটা জাস্ট এক্সাম্পল তোমাদের দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখা গেল আমার বাড়ি, আমি কি করলাম, সেই বাড়িটা
আমার স্ত্রীকে বা আমার ছেলে বা আমার মেয়েকে ট্রান্সফার করে দিলাম। তাহলে এক্ষেত্রে কি মনে হতে পারে, বাড়ির মালিক কিন্তু তাহলে আমি এখন আর নই, আমার স্ত্রী বা আমার ছেলে বা আমার মেয়ে তার মালিক। সাধারণ চোখে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তাহলে মালিককে এক্ষেত্রেও কিন্তু বলবো মালিক কিন্তু আমি। সেই জন্য এক্ষেত্রে আমাকে বলা হচ্ছে কি ডিমড ওনার, অর্থাৎ বিবেচিত মালিক। দেখো সাধারণ চোখে হয়তো দেখছে হয়তো লোকে যে আমার স্ত্রী হয়তো সেটার মালিক, কিন্তু না, ইনকাম ট্যাক্সের চোখে কিন্তু আমি মালিক। আমি হয়তো তাকে ট্রান্সফার করেছি হয়তো বিনা শর্তে, তাই জন্য আমি হচ্ছে কিন্তু ডিমড ওনার বা বিবেচিত মালিক। নেক্সট দেখো আছে ইনকাম ফ্রম হাউস বা উইল নট বি কনসিডার্ড অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অর্থাৎ হাউস থেকে ইনকাম হচ্ছে কিন্তু সেটা হাউস প্রপার্টির মধ্যে পড়ছে না। কিরকম হতে পারে, ধরো আমার বাড়ি, আমি কি করেছি সে বাড়িটা নিজের বসবাসের জন্য না রেখে আমি সেখানে কোনো ব্যবসা করছি। এটা আমি আগেও আলোচনা একবার করেছি। সেটাকে কি বলেছি, প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। অর্থাৎ বাড়িটা আমার, কিন্তু আমি হয়তো কোনো কারণে সেই বাড়িতে থাকি না, হয়তো অন্য কোথাও থাকি। সেটা বিভিন্ন কারণেই হতে পারে, চাকরি পারপাস হতে পারে, অন্য কোনো ব্যবসা পারপাস বা অন্য কিছুতে হতে পারে। যাই হোক, তাহলে বাড়িটা ব্যবহার করছি কি দিয়ে, বাড়িটা ব্যবহার করছি নিজের ব্যবসার জন্য। তাহলে সেই বাড়ি থেকে যদি ইনকাম হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু নট কনসিডার অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অর্থাৎ সেটা কখনোই কিন্তু গৃহ সম্পত্তি থেকে হিসাবে ধরবো না। নেক্সট হতে পারে যে আমি বাড়িটা ভাড়া দিয়েছি। কাকে ভাড়া দিয়েছি, ধরো আমার যে ব্যবসা দেখাশোনা করে এবং খুব এসেন্সিয়াল, তাকে ছাড়া হয়তো আমার ব্যবসাই চলবে না, তাকে দিয়েছি। তাহলে সে তো থাকছে, যেমন সে হয়তো ভাড়া হিসেবে থাকছে, আমাকে হয়তো ভাড়াও দিচ্ছে। তাই কি হবে, তাহলেও কি হবে না, কারণ সেক্ষেত্রেও কিন্তু সেই যে ইনকাম সেটা কিন্তু আমার ব্যবসা দেখাশোনা করার জন্য সে কিন্তু সেটাকে ব্যবহার করছে। তাহলে এটাও কিন্তু হাউস প্রপার্টির মধ্যে ইনকাম হিসাবে ধরবো না। এটাও আমরা প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন বা অন্য কোনো হেডে আমরা ট্রিট করতে পারি। যাই হোক, আমাদের যেহেতু এখানে শুধুমাত্র ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নিয়েই আলোচনা, সেই জন্য আমরা মেনলি হাইলাইট করছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে আয়ের পরে। নেক্সট দেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ ইজ নট ট্যাক্সেবল। অর্থাৎ বাড়ি থেকে ইনকাম হচ্ছে কিন্তু তবু আমি সেটা কিন্তু ইনকাম হাউস প্রপার্টি হিসেবে ট্রিট করছি না। এরকম কি হতে পারে, অর্থাৎ ইনকাম হাউস প্রপার্টি হচ্ছে কিন্তু দেখো ইজ নট ট্যাক্সেবল, অর্থাৎ করযোগ্য নয়। আগেরটা ছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসাবে ধরছি না, ইনকাম হচ্ছে হয়তো অন্য কোনো হেডে তাকে আমরা ট্রিট করছি। আর এখানে বলছে ইনকাম হচ্ছে গৃহ সম্পত্তি থেকে, অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কিন্তু সেটা করযোগ্য নয়, ইজ নট ট্যাক্সেবল। তো এইরকম বেশ কিছু এক্সাম্পল হতে পারে। যেমন ধরো কোন চ্যারিটেবল ইনস্টিটিউশনকে, অর্থাৎ যারা ধরো স্বেচ্ছায় কাউকে সার্ভিস দেয়, তাতে আমরা বলি দাতব্য প্রতিষ্ঠান, এরা যদি কোনো বাড়ি ব্যবহার করে সেখান থেকে যদি ইনকাম হয়, সেটা হচ্ছে হয়তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কিন্তু আইনের চোখে সেটা কিন্তু নন ট্যাক্সেবল, অর্থাৎ করযোগ্য হবে না। এরকম আরো উদাহরণ হতে পারে, ধরো কোনো লোকাল অথরিটি মানে ধরো মিউনিসিপ্যালিটি, ধরো পঞ্চায়েত, এরা যে বাড়িটাতে কাজ করছে সেখান থেকে যদি কোনো ইনকাম হয়, সেটাও কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে ঠিকই, কিন্তু এটাও কিন্তু আয়কর আইনের চোখে নন ট্যাক্সেবল। আবার হতে পারে ধরো আমি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, সেই ধর্মীয় প্রতিষ্ঠানে সে যে কোনো ধর্মের সেখানে পুজো অর্চনা হচ্ছে বা ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে, সে বাড়ি থেকে যদি কোনো ইনকাম হয়, তা সেটাও ইনকাম হাউস প্রপার্টি হচ্ছে,
কিন্তু ইজ নট ট্যাক্সেবল, অর্থাৎ এটাও কিন্তু আমাদের করযোগ্য নয়। এই রকম বেশ কিছু এক্সাম্পল যেখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হুইচ ইজ নট ট্যাক্সেবল হিসাবে আমরা দেখাতে পারি। এবার দেখো, তোমাদের প্রথমেই যখন হাউস প্রপার্টি নিয়ে বলেছিলাম, অর্থাৎ গৃহ সম্পত্তি, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমি গৃহ সম্পত্তিকে দুভাবে দেখিয়েছিলাম। একটা দেখো লেট আউট প্রপার্টি, মানে আমি ভাড়া দিচ্ছি, অর্থাৎ ভাড়াটে। ভাড়াটে আমি কি দেবে? নিশ্চয়ই রেন্ট বা ভাড়া দেবে। আর একটা দেখো রয়েছে সেলফ অকুপাইড প্রপার্টি। সেলফ অকুপাইড মানে আমি নিজে বসবাস করছি। তাহলে বাড়ির দুটো ক্লাসিফিকেশন, অর্থাৎ দুভাগে আমরা ভাগ করলাম বাড়িটাকে। একটাকে দেখালাম ভাড়াটে অর্থাৎ লেট আউট, আরেকটাকে দেখালাম সেলফ অকুপাইড। এবার দেখো এই যে লেট আউট প্রপার্টি, এটা দুভাবে ব্যবহার করা যেতে পারে। রেসিডেন্সিয়াল পারপাস, অর্থাৎ ভাড়াটে সেখানে বসবাস করছে, সে বসবাস করার জন্য আমার কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়েছে। অথবা এমন হতে পারে সে ধরো তার ব্যবসা পরিচালনা করার জন্য আমার কাছ থেকে বাড়িটা ভাড়া নিল। আগেরটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে নিজের ব্যবসা। এখানে কিন্তু বলা আছে দেখো লেট আউট কিসের জন্য? ফর বিজনেস পারপাস। খেয়াল রাখবে এই বিজনেসটা কিন্তু ভাড়াটিয়ার বিজনেস, আমার বিজনেস কিন্তু নয়। তাহলে এই যে লেট আউট, তার দুটো ভাবে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে বসবাসের জন্য, অর্থাৎ ভাড়াটে নিজে থাকছে সেখানে। আরেকটা হচ্ছে ভাড়াটিয়া সেখানে নিজে ব্যবসা করার জন্য আমার কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়েছে। তাহলে দু জায়গা থেকে আমরা কি পাচ্ছি? রেন্ট বা ভাড়া। এই টোটালটাই কিন্তু আমাদের কোথা থেকে আসছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডেই কিন্তু আমরা সেটা দেখাবো। এটা হচ্ছে লেট আউটের ক্ষেত্রে। এবার যখন আমরা নিজের বাড়ির ক্ষেত্রে আসছি, দেখো এখানেও কিন্তু কি হচ্ছে? দুভাবে ব্যবহার হতে পারে। যেমন আমরা বলেছিলাম লেট আউটের ক্ষেত্রে, সেম সেলফ অকুপাইডের ক্ষেত্রেও কিন্তু দুভাবে আমরা বাড়িটা ব্যবহার করতে পারি। কিভাবে? ফর রেসিডেন্সিয়াল পারপাস, অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাস মিন্স আমরা নিজে বসবাস করছি। আরেকটা দেখো আছে ফর বিজনেস পারপাস। এই যে বিজনেস পারপাস মানে এই বিজনেসটা কিন্তু আমার ব্যবসা, এটা কিন্তু ভাড়াটিয়ার ব্যবসা নয়। যেহেতু এটা ফর ওন বিজনেস, অর্থাৎ মালিক যে তার ব্যবসা, সেই জন্য তার ইনকামটা কিন্তু দেখো যখন আমরা নিজের ব্যবসার জন্য ব্যবহার করেছি বাড়িটা, তখন যে ইনকামটা হচ্ছে সেটা দেখো আসছে ইনকাম ফ্রম বিজনেস, দ্যাট ইজ কল্ড প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, এই হেডে। কিন্তু দেখো যখন রেসিডেন্সিয়াল পারপাস অর্থাৎ ওন রেসিডেন্ট হিসাবে আমরা ব্যবহার করছি, তখন সেই ইনকামটাও কিন্তু কোন হেডে চলে আসলো? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এই হেডে। তাহলে এটা তো পরিষ্কার হলো যে যখনই আমি বাড়িটা ভাড়া দিচ্ছি, যে কারণেই হোক, ফর রেসিডেন্সিয়াল পারপাস, ফর বিজনেস পারপাস, সেই বিজনেসটা অবশ্যই ভাড়াটিয়ার হতে হবে। আর কি? যখন সেলফ অকুপাইড অর্থাৎ নিজে বসবাস করার জন্য আমি বাড়িটা ব্যবহার করছি, এই তিনটে হেড থেকেই যখন কোনো ইনকাম আসবে, তখন আমরা ইনকাম ট্যাক্সের কোন হেডে ট্রিট করাবো? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আর যেটা পড়ে থাকবে, অর্থাৎ আমার বাড়ি অথচ আমি নিজের ব্যবসার জন্য ব্যবহার করছি, তখন শুধুমাত্র ওই ইনকামটা কিন্তু কখনোই হাউস প্রপার্টি হেডে আসবে না, সেটা তাহলে চলে আসছে ইনকাম ফ্রম বিজনেস হেডে। এবার দেখো ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু বি কনসিডার ফর কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অর্থাৎ তার একটা পয়েন্ট আছে দেখো, ইনকাম ফ্রম সাবলেটিং হাউস প্রপার্টি। সাবলেটিং এটা তোমাদের একটু বোঝার আছে। সাবলেটিং মানে কি রকম? ধরো আমার বাড়ি, আমি এক্স কে ভাড়া দিলাম, এক্স কি করলো? সেই বাড়িটাই আবার ওয়াই কে ভাড়া দিচ্ছে। অর্থাৎ একজন ভাড়াটিয়া ওই একই বাড়ি
সে আর একজনকে ভাড়া দিল, এইটাকে বলা হচ্ছে সাবলেটিং। অর্থাৎ বাড়িটা মালিক একজন, ভাড়াটে হয়ে গেল দুজন, অর্থাৎ এক্স একজন, ওয়াই একজন। এইটাকে আমরা বলছি ইনকাম ফ্রম সাবলেটিং, অর্থাৎ পুনরায় ভাড়া দেওয়া। এই পুনরায় ভাড়া দিলে যে ইনকামটা আসছে সেইটা আমাদের আন্ডার সেকশন অর্থাৎ 22-এর যে 22 যে ধারা রয়েছে সেখানে কিন্তু আলোচনা করা আছে। তাহলে এটা পরিষ্কার হলো যে মালিক একজন, সে দিচ্ছে এক্স কে, এক্স আবার ওয়াই কে ভাড়া দিচ্ছে, সেই জন্য এটা হচ্ছে সাবলেটিং। এবার যেটা নিয়ে তোমাদের আলোচনা করতে যাচ্ছিলাম বা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। অর্থাৎ যখন আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কম্পিউট করব, অর্থাৎ আমরা ডিটারমাইন করব যে কতটা আয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে হচ্ছে, সেক্ষেত্রে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু, কোন সেকশনে বলা আছে? আন্ডার সেকশন 23। এই যে অ্যানুয়াল ভ্যালু, এই অ্যানুয়াল ভ্যালু অর্থাৎ বাড়িটার অ্যাকচুয়ালি বার্ষিক মূল্য কত, এই বার্ষিক মূল্য যখন জানতে হবে তখন তোমাদের আরো কতগুলো রিলেটেড কিছু টপিকস জানতে হবে। কি কি রয়েছে দেখো, মিউনিসিপাল ভ্যালু অর্থাৎ যাকে আমরা বলছি পৌর মূল্য। এই যে পৌর মূল্য, এই পৌর মূল্যের দু রকম ভাগ রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর একটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। এখন গ্রস আর নেটের মধ্যে ডিফারেন্সটা কি এটাও তোমাদের ক্লিয়ারলি জেনে নিতে হবে। মিউনিসিপাল ভ্যালু এর দুটো ভাগ বললাম, একটা হচ্ছে গ্রস আর একটা নেট। এখন এই যে গ্রস মিউনিসিপাল ভ্যালু, ধরো মেট্রোপলিটন সিটি যেগুলো রয়েছে অর্থাৎ কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, এই ধরনের যে মেট্রোপলিটন সিটিগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের এই গ্রস মিউনিসিপাল ভ্যালু এবং নেট মিউনিসিপাল ভ্যালু এই কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। কেন সেটা আমি পরে দেখাচ্ছি। ফেয়ার রেট, ফেয়ার রেট কি রকম? ন্যায্য ভাড়া। ন্যায্য ভাড়া কি রকম? ধরো তোমার বাড়ি, তার রেন্ট কত, এটা কম্পিউট করতে হচ্ছে। তাহলে অথরিটি কি করছে? সেম লোকালিটিতে সেম সিচুয়েশনে তোমার বাড়ির পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে তার ভাড়া কত, সেই হিসাব করে তোমার বাড়ির রেন্ট বা ভাড়া নির্ধারণ করা হয়। এটাকে আমরা বলছি ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট। নেক্সট দেখো স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্টটা কি? এই যে রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, রেন্ট কন্ট্রোল অ্যাক্টের যে আওতাভুক্ত যে জায়গাগুলো সেখানে কর্তৃপক্ষ একটা রেন্ট ফিক্সড করে দিচ্ছে, সেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড রেন্ট অর্থাৎ মানক ভাড়া। অর্থাৎ সেই ভাড়াটাকে আমরা সেই সময়ের জন্য স্ট্যান্ডার্ড ভেবেছি, হয়তো সেটা পরবর্তীকালে পরিবর্তন হতে পারে যদি লোকাল অথরিটি বা অন্য কোনো কর্তৃপক্ষ সেটাকে পরিবর্তন করে, নিশ্চয়ই তার নোটিফিকেশন হবে। আর একটা রয়েছে অ্যানুয়াল রেন্ট। এখানটা একটু ভালো করে দেখে নাও, অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক। কেন এটা বার্ষিক বলছি? এমন হতে পারে ধরো ভাড়াটিয়া সে 1 বছর টানা থাকলো, হয়তো একজন ভাড়াটে আসলো, সে 8 মাস থেকে সে চলে গেল, তাহলে বাকি 4 মাস কিন্তু সে বাড়িটা দখল করে ছিল না, অর্থাৎ সে ভাড়াটিয়া হিসাবে সেখানে ছিল না। তাহলে আমাদের প্রশ্ন উঠতে পারে তাহলে অ্যানুয়াল ভ্যালু কেন? কিন্তু যখন আমরা বার্ষিক মূল্য নির্ধারণ করতে যাব তখন আমাকে ওই বাড়িটার থেকে 12 মাসে অ্যাকচুয়ালি কত ইনকাম হতে পারে সেটাকে ধরেই আমাদের কিন্তু কম্পিউট করতে হবে। তারপর বাকি 4 মাস যেহেতু সে ছিল না, তা নিশ্চয়ই ওটা আমার লস। সেখানে আমরা কি দেখাবো? লস ডিউ টু ভ্যাকেন্সি, অর্থাৎ যেহেতু খালি ছিল, খালি থাকার জন্য আমরা ওই 4 মাসের ভাড়াটা পেলাম না, তাহলে ওই 4 মাসের ইনকাম আমার হলো না। অ্যাকচুয়াল ইনকাম আমাদের 8 মাসই হলো, কিন্তু কম্পিউট করার সময় আমরা অবশ্যই কিন্তু অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক যে ভাড়া তাকে দেখাবো।
এই যে বার্ষিক ভাড়া, এই বার্ষিক ভাড়া বা আমরা যে বললাম লস ডিউ টু ভ্যাকেন্সি, এই যে ভাড়াটা থাকলো না, অনেক সময় এরকম হতে পারে ভাড়াটে আছে কিন্তু সে আমাদের ভাড়া দিচ্ছে না, তাহলে নিশ্চয়ই সেটা আনরিয়ালাইজড, অর্থাৎ ভাড়া পেলাম না। তাহলে এই যে আনরিয়ালাইজড রেন্ট, এটা তো আমার অ্যাকচুয়ালি ক্ষতি। তাহলে এই যে আনরিয়ালাইজড রেন্ট কখন আমরা হিসাবে আনবো, সেক্ষেত্রে রুল নাম্বার 4 এখানে একটা পরিষ্কার বলে দেওয়া আছে যে ভাড়াতে তার আনরিয়ালাইজড রেন্টকে হিসাবে আনতে গেলে মালিককে কি দেখাতে হবে, যে ভাড়াটিয়াকে সে যথাসাধ্য চেষ্টা করেও তার কাছ থেকে আমি ভাড়া আদায় করতে পারিনি, বা তাকে আমি আমার বাড়ি থেকে উৎখাত করতে পারিনি। হয়তো আইনত ব্যবস্থা নিয়েছি কিন্তু নিয়েও আমি তার কাছ থেকে না পেয়েছি ভাড়া, না তাকে পেরেছি উৎখাত করতে আমার বাড়ি থেকে। তাহলে সেক্ষেত্রে ওই ভাড়াটাকে আমরা বলছি কি আনরিয়ালাইজড। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ওই আনরিয়ালাইজড যে ভাড়াটে রয়েছে, সেই ভাড়াটে আমার অন্য কোনো সম্পত্তি দখল করে আছে কিনা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখানে যেহেতু ভাড়া নিয়ে আলোচনা করছি, সেই জন্য প্রথম কথা আমাকে ইনকাম ট্যাক্স যে অথরিটিকে এটাকে জানাতে হবে যে আমি তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া সত্ত্বেও আমি কিছু রিয়েলাইজ করতে পারিনি, তাই সেটাকে বলা হচ্ছে আনরিয়ালাইজড। কোথায় বলা আছে? রুল নাম্বার 4। এই আনরিয়ালাইজড রেন্টটা আমি কি করব, যখন অ্যানুয়াল রেন্ট অর্থাৎ বার্ষিক মূল্য নির্ধারণ করতে যাচ্ছি, সেইখানে ওই আনরিয়ালাইজড রেন্টটা কিন্তু আমি লেস করব। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তোমাদের দেখো সব থিওরি, অর্থাৎ আমি চেষ্টা করেছি তোমাদের কিছু কনসেপ্ট দিতে, যে হাউস প্রপার্টির বিভিন্ন টপিকস, হাউস প্রপার্টির যে বিভিন্ন ধরনের ওয়ার্ড, সেগুলো এখন আমাদের মেইনলি যেটা দেখতে হবে, অর্থাৎ তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি মিউনিসিপাল ভ্যালু নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ পৌর মূল্য। সেখানে তোমরা দেখেছো যে দু ধরনের মিউনিসিপাল ভ্যালুর কথা আমি বলেছি। যেখানে ছিল কি গ্রস এবং নেট মিউনিসিপাল ভ্যালু। এই যে গ্রস থেকে নেটে বা নেট থেকে গ্রসে যাওয়া, সেটা কিভাবে করতে হয়, অর্থাৎ যখন আমরা গ্রস থেকে নেটে যাচ্ছি তখন মনে রাখবে 9/10 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ হয়তো মিউনিসিপাল ভ্যালু বলে দেওয়া আছে এবং সেখানে বলা আছে বাড়িটা কোথায় অবস্থিত, ইন কলকাতা, ইন দিল্লি। সেক্ষেত্রে আমাদের যদি অঙ্কে নেট দেওয়া থাকে তাহলে আমরা গ্রসে কনভার্ট করব, আর যদি গ্রস থাকে তাহলে আমরা যখন নেটে আনবো তখন কিন্তু 9/10 দিয়ে মাল্টিপ্লাই করব, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 100/90 বা 90/100। অর্থাৎ এই যে গ্রস থেকে নেটে যাচ্ছি 9 থেকে 9/10, এটা কি রকম হচ্ছে, ধরো গ্রস মিউনিসিপাল ভ্যালু কত বলা আছে, ধরো বলা আছে 20,000। এটাকে আমরা কি করছি, নেট অর্থাৎ নেট মিউনিসিপাল ভ্যালুতে কনভার্ট করতে চাই। কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের
20,000 ইন্টু 9/10, তাহলে কত হচ্ছে 18,000। এখন আমাদের প্রশ্ন উঠতে পারে আমরা কেন গ্রসের কথা বলছি বা কেন নেটের কথা বলছি। মনে রাখবে মিউনিসিপাল ট্যাক্স অর্থাৎ পৌর কর এটা কার উপরে হয়, নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে। অর্থাৎ যদি মেট্রোপলিটন সিটি হয় আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু ধরে অ্যানুয়াল ভ্যালু বের করব, কিন্তু যখন মিউনিসিপাল ট্যাক্স করতে যাব তখন ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে গ্রস মিউনিসিপাল ভ্যালুকে নেট মিউনিসিপাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। অর্থাৎ দেখো 20,000 ছিল গ্রস, যদি আমি সাপোজ ভাবি যে মিউনিসিপাল ট্যাক্স কত পার্সেন্ট, এট দ্য রেট অফ 10% অন মিউনিসিপাল ভ্যালু, কোথায়, ইন মেট্রোপলিটন সিটি, সেক্ষেত্রে তাহলে আমাদের এক্ষেত্রে কি হবে, 10% যদি আমি করি তাহলে আমাদের এখানে মিউনিসিপাল ট্যাক্স কত হচ্ছে 22,000। কিন্তু যদি আমরা এই যে নেট মিউনিসিপাল ভ্যালু কম্পিউট করলাম এর উপরে যদি 10% করি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 1,800। দেখো মিউনিসিপাল ট্যাক্স দুটোই কিন্তু 10%, কিন্তু যদি আমরা গ্রসের উপর করতাম তাহলে আমাদের কত মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ট্যাক্স হতো 2,000। যদি আমরা নেটের উপর করি তাহলে কত হচ্ছে 1,800। ডিফারেন্স বোঝা যাচ্ছে, এখন 200 রুপিস আমাদের এখানে কিন্তু ডিফারেন্স থাকছে। এটা অ্যাজ ফর এক্সাম্পল। এখন ধরো কোথাও বলে দেওয়া নেই, অর্থাৎ মেট্রোপলিটন সিটির কথা বলে দেওয়া নেই, তাহলে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের গ্রস বা নেট সেটা ফ্যাক্টর নয়, যে ভ্যালুটা দেওয়া থাকবে আমরা তার উপরে 10% বলে দেবো। কিন্তু বারবার বলছি যেটা অবশ্যই দেখে নেবে অঙ্কে বাড়িটা কোথায় অবস্থিত, অর্থাৎ সিচুয়েটেড ইন মেট্রোপলিটন সিটি অর আদারওয়াইজ। যদি মেট্রোপলিটন সিটি হয় তাহলে আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু অবশ্যই আমাদের কিন্তু বের করে নিতে হবে যদি নেট দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে গ্রস থেকে আমরা নেট মিউনিসিপাল ভ্যালুতে গেলাম। ঠিক উল্টো তো হতে পারে, অর্থাৎ অঙ্কে আমাদের বলে দিয়েছে নেট মিউনিসিপাল ভ্যালু, কিন্তু আমি যে বললাম অ্যানুয়াল ভ্যালু করার সময় আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু জানতে হবে। তা সেক্ষেত্রে আমাদের নেট থেকে গ্রসে যাব, কিভাবে যাব দেখে নাও। তাহলে এবার আমরা মেট্রোপলিটন সিটিতেই রয়েছি কোনো একটাতে, কিন্তু আমাদের অঙ্কে বলা আছে কি নেট নেট মিউনিসিপাল ভ্যালু কত টাকা দেওয়া আছে, ধরো বলে দেওয়া আছে 1,80,000, অর্থাৎ 1,80,000। এখন আমরা যেহেতু অ্যানুয়াল ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের নিয়মটা কি ছিল, নেট থেকে গ্রসে যাব। নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হবে, অর্থাৎ আমাদের এবার টার্গেট হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু বের করা। ওখানে কি বলেছিলাম, গ্রস থেকে নেটে যেতে 90/100, অর্থাৎ 9/10। তাহলে এই ক্ষেত্রে জাস্ট অপোজিট কত হবে, তাহলে আমরা 10/9, অর্থাৎ নেট ছিল 1,80,000, তাকে যদি আমরা 100/90 বা 90 বা 10/9, নিশ্চয়ই 10/9 তোমরা বুঝতে পারছো, এই জিরোটা যদি আমি ক্রস করে দিই তাহলে দেখো 10/9 হয়, যার জন্য ওখানে আমি সহজভাবে বোঝানোর জন্য 10/9 বলেছি। তাহলে আমাদের কত হচ্ছে
দেখো 2 লাখ, অর্থাৎ নেট ছিল 1,80,000, সেখান থেকে যখন আমি গ্রসে গেলাম দেখো বেড়ে গেল, কত হলো 2 লাখ। সেই জন্য এটা জাস্ট টেকনিক্যালি একটু মাথায় রাখবে যে গ্রস হলে অ্যামাউন্টটা বাড়বে, নেট হলে অ্যামাউন্টটা কমবে, তাহলে আর তোমাদের অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একটু কেয়ারফুলি মাথায় রাখবে। তাহলে এই যে বারবার আমি বলছি মিউনিসিপাল ট্যাক্স অর্থাৎ পৌর কর, এই পৌর কর বা মিউনিসিপাল ট্যাক্স এক্ষেত্রেও কিন্তু তোমাদের কতগুলো কন্ডিশন ফুলফিল করতে হবে। এই যে মিউনিসিপাল ট্যাক্স, এই মিউনিসিপাল ট্যাক্স এক্ষেত্রে দুটো কন্ডিশন ফুলফিল করলে তবে কিন্তু সেটা আমরা হাউস প্রপার্টি হেডে আনছি। নাম্বার 1 কি বলছে, এই যে মিউনিসিপাল ট্যাক্স এটা কিন্তু বাকি রাখা যাবে না, অর্থাৎ যে বছরে তুমি ট্যাক্সটা ক্যালকুলেট করেছো, যাকে আমরা কি বলি ফিনান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার, ওই ফিনান্সিয়াল ইয়ারে ট্যাক্সটা কিন্তু আমাকে অবশ্যই প্রদান করতে হবে। অর্থাৎ মিউনিসিপাল ট্যাক্স হবে ক্যাশ বেসিস, অর্থাৎ নগদের ভিত্তিতে, কখনোই কিন্তু আমরা বাকি বা অ্যাকুরাল বেসিসে ভাববো না, বা থাকলেও সেটা কিন্তু আমরা মিউনিসিপাল ট্যাক্স হিসাবে ট্রিট করব না। আর নাম্বার 2 কি বলছে, তাহলে এটা হচ্ছে ক্যাশ বেসিস হবে, অর্থাৎ মিউনিসিপাল ট্যাক্সটা পে করতে হবে কোন বছরে, ওই ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ যে বছরে আমরা ট্যাক্সটা ক্যালকুলেট করতে যাচ্ছি বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেট করতে যাচ্ছি। আর নাম্বার 2 মনে রাখতে হবে মিউনিসিপাল ট্যাক্সটা কে দেবে, অবশ্যই কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছিলাম অ্যাসেসি মানে ওনার, অর্থাৎ যে বাড়ির মালিক তাকেই কিন্তু মিউনিসিপাল ট্যাক্সটা পে করতে হবে। হয়তো হতে পারে যে মিউনিসিপাল ট্যাক্সের কিছুটা অংশ হয়তো ভাড়াটা দিচ্ছে, হতে পারে, কিন্তু সেই পোর্শনটুকু কিন্তু আমরা কখনোই মিউনিসিপাল ট্যাক্স হিসাবে দেখাতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা কি বললাম যে ক্যাশ বা মিউনিসিপাল ট্যাক্স কে পে করছে, পেড বাই ওনার। তাহলে ধরো মিউনিসিপাল ট্যাক্স সাপোজ ধরো 10,000 ছিল, তাহলে 10,000 মিউনিসিপাল ট্যাক্স যদি টোটালটাই অ্যাসেসি বা ওনার দিয়ে থাকে, তাহলে আমরা যখন গ্রস মিউনিসিপাল ভ্যালু বা আমরা যখন অ্যানুয়াল ভ্যালু অলরেডি বের করে দেব, সেই অ্যানুয়াল ভ্যালু থেকে যখন মিউনিসিপাল ট্যাক্স বাদ দেব, তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিভাবে অ্যানুয়াল ভ্যালু বের করব সেটা আমরা পরে আলোচনা করছি। ধরো বলা আছে মিউনিসিপাল ট্যাক্স পেড বাই ওনার এট দা, বা এরকম হতে পারে যে টোটাল যে মিউনিসিপাল ট্যাক্স তার 30% টেনেন্ট দিয়েছে, অর্থাৎ 30% পেড কে করছে, টেনেন্ট মানে ভাড়াটিয়া। তাহলে আমাদের নিয়মটা কি ছিল বা কন্ডিশন কি ছিল, মিউনিসিপাল ট্যাক্সটা কে পেড করবে, পেড বাই ওনার। দেখো 30% পেড করছে টেনেন্ট মানে ভাড়াটে, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে 70% পে করছে ওনার। সেক্ষেত্রে মিউনিসিপাল ট্যাক্স হিসাবে আমরা যখন লেস করতে যাব তখন আমরা কত হবে, অর্থাৎ 10,000 তার 30% এই 70% মানে 7,000। অর্থাৎ দেখো মিউনিসিপাল ট্যাক্স কিন্তু 10,000 থেকে আমি লেস করবো না, কত করবো, যেহেতু 30% টেনেন্ট বা ভাড়াটে দিয়ে দিয়েছে, আর আমাদের কন্ডিশন কি বলছে মিউনিসিপাল ট্যাক্স পেড বাই ওনার, তাহলে মালিক দিয়েছে কত 70%, তাহলে 10,000 টাকার 10% কত হবে, দেখো 7,000।
এই মিউনিসিপাল ট্যাক্স হিসাবে আমরা 7,000 টাকায় কিন্তু অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করব। এই হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স সম্পর্কিত বেশ কিছু কন্ডিশন বা এসেনশিয়াল কন্ডিশন বলতে পারো, কারণ অনেক সময় অঙ্কে বলে দেওয়া থাকতে পারে মিউনিসিপাল ট্যাক্স ইজ আউটস্ট্যান্ডিং ফর দ্য প্রিভিয়াস ইয়ার বা ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ যে ইয়ারে তোমরা কম্পিউট করতে যাচ্ছ সেই ইয়ারে ইজ মিউনিসিপাল ট্যাক্স আউটস্ট্যান্ডিং, অর্থাৎ এখনো মিউনিসিপাল ট্যাক্স দেওয়া হয়নি। তাহলে কিন্তু আমরা মিউনিসিপাল ট্যাক্স সেই জায়গা থেকে অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু থেকে কখনোই লেস করবো না, কারণ মিউনিসিপাল ট্যাক্স কখনোই কিন্তু বাকি রাখা যাবে না। যদি তোমাকে ছাড় পেতে হয় অর্থাৎ তোমাকে যদি অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করতে হয়, তাহলে অবশ্যই দেখে নেবে যে মিউনিসিপাল ট্যাক্স ওই ফিনান্সিয়াল ইয়ারে পেমেন্ট করা হয়েছে কিনা। আর কি না, ওই মিউনিসিপাল ট্যাক্সটা অ্যাকচুয়ালি দিয়েছে কি, মালিক দিয়েছে নাকি কিছুটা ভাড়াটা দিয়েছে, এটা মাথায় রাখবে। যেটুকু ভাড়াটে দেবে আমাকে সেই পোর্শনটুকু বাদ দিয়ে বাকিটুকু আমাদের লেস করতে হবে। যার জন্য দেখো 10,000 মিউনিসিপাল ট্যাক্স, 30% পেড করছে কি ভাড়াটে অর্থাৎ টেনেন্ট, বাকি 70% দ্যাট ইজ 7,000, এটা আমরা অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করব। এবার তোমাদের কয়েকটা এক্সাম্পল বলি, যেমন ধরো এমন হতে পারে যে নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া আছে, কিছু ট্যাক্স বলে দেওয়া আছে, কারণ মেট্রোপলিটন সিটিতে বাড়ি রিপেয়ারের জন্য 10% একটা বরাদ্দ কথা বলা থাকে। সেক্ষেত্রে কিরকম হতে পারে, ধরো নেট মিউনিসিপাল ভ্যালু বলা আছে ধরো 17,000। আর কি বলা আছে, ওই বাড়িটা আমি ওয়াটার ট্যাক্স অর্থাৎ জল কর দিচ্ছি কত 1,000। তাহলে সেক্ষেত্রে আমি যদি গ্রস বের করতে চাই তখন আমাদের এই ওয়াটার ট্যাক্স অর্থাৎ জল কর এইটা কিন্তু যোগ করে দিতে হবে। ওয়াটার ট্যাক্স কত ছিল, ধরে নিচ্ছি আমি 1,000 ছিল, তাহলে টোটাল কত হলো 18,000। এবার আমরা এই যে নেট 18,000 এখন দাঁড়িয়ে আছে, এখান থেকে আমি গ্রসে নিতে চাই। সেক্ষেত্রে ধরো বলা আছে আরো রিপেয়ার 10%, তাহলে 1/9 অফ কার এই যে 18,000 এইটা, কারণ বাড়িটার এই মুহূর্তে নেট ভ্যালু কত বলছে 18,000, তাহলে এর 1/9 কত হয়, তাহলে টোটাল আমাদের এখন ভ্যালু কত দাঁড়াচ্ছে 20,000। এইটাই আমাদের এখন হয়ে যাচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রস মিউনিসিপাল ভ্যালু এবং নেট মিউনিসিপাল ভ্যালুর মধ্যে ডিফারেন্স। এটা অবশ্যই তোমরা কিন্তু যখন অঙ্ক করবে বারবার যেটা বলছি, বাড়িটা কোথায় অবস্থিত, মেট্রোপলিটন সিটিতে নাকি অন্য কোনো জায়গায়, এটা অবশ্যই দেখে নিয়েই কিন্তু তোমরা অঙ্কটা করবে। এবার তোমাদের যে ফেয়ার রেট বলো, মিউনিসিপাল ভ্যালু বলো, স্ট্যান্ডার্ড রেন্ট বলো, অ্যানুয়াল ভ্যালু, এই যে পয়েন্টস আমি ডিসকাস করেছিলাম, সেগুলো যখন অঙ্কেতে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কম্পিউট করতে যাব, কিভাবে ব্যবহার করব
সেটা আমি দেখে নেব এখন। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ট্যাক্স, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, অ্যানুয়াল ভ্যালু, আনরিয়েলাইজড রেন্ট, লস ডিউ টু ভ্যাকেন্সি, এইসব নিয়ে আলোচনা করেছি। এখন এইগুলো অঙ্কে, অর্থাৎ যখন কোনো প্রবলেম আমাদের কাছে দেওয়া থাকবে, সেটা যখন সলভ করতে হবে, অর্থাৎ দ্যাট ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কম্পিউট করতে হবে, তখন আমরা কিভাবে করব, অর্থাৎ যে থিওরিটা আমরা আজকে জানলাম সেটা কি করে অ্যাপ্লিকেবল, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব।